হ্যালো, সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল আজাদ স্যার এবং বেল আইকনটি প্রেস করে দিন যাতে ভিডিও আপলোড করলে আপনি সবার আগে নোটিফাইড হন। হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 9-এর নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের কার্য, ক্ষমতা, শক্তি অর্থাৎ শক্তির ক্রিয়ার উপর ভিত্তি করে 5 নম্বর চ্যাপ্টারের যে দুটো ভিডিও আমি দিয়েছিলাম তার তৃতীয় পার্ট নিয়ে এসেছি। তো এই পার্টটি নিয়ে আসার বিশেষ উদ্দেশ্য হলো যে ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটি চ্যাপ্টারে কিছু ক্রিটিক্যাল প্রশ্নের আলোচনা দরকার পড়ে এবং ফিজিক্স পার্টে বিশেষ করে গাণিতিক সমস্যার আলোচনা তো খুবই জরুরি। আমি তোমাদের বলেছিলাম যে গাণিতিক সমস্যাগুলো নিয়ে পরে ধীরে ধীরে আলোচনা করব। আমি এখানে তাই গাণিতিক সমস্যা নিয়ে মূলত আলোচনা করব, কিন্তু এখানে আর কিছু বিষয়ে একটু আলোচনা করা দরকার, সেগুলো নিয়েও একটু আমি আলোচনা করছি। কিছু ক্রিটিক্যাল কোশ্চেন নিয়েও আলোচনা করব। তো তোমরা মনোযোগ দিয়ে দেখো এবং পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো, তোমাদের কাজে লাগবে, কারণ গাণিতিক সমস্যার সমাধানে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখানে প্রথম যে কোশ্চেন বা একটি গাণিতিক সমীকরণ আমরা উপস্থাপন করব, সেটি হলো যে ভি বেগে ধাবমান এম ভর বিশিষ্ট বস্তুর গতিশক্তি নির্ণয় করো। অর্থাৎ গতিশক্তির যে সমীকরণ, গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি, এটিকে তো জানো ই কে হিসাবেও লেখে, ইকুয়াল টু কী ছিল হাফ এম ভি স্কোয়ার। তো এই সমীকরণ কি করে আসলো, এই সমীকরণের উপস্থাপনা নিয়ে আমি প্রথম আলোচনা করছি। ধরো এম ভর বিশিষ্ট একটি বস্তু, ধরো এরকম এম ভরের একটি বস্তু ভি বেগ নিয়ে ধাবমান আছে, এইভাবে গতিশীল আছে এই ডিরেকশানে। তো এই ডিরেকশানে যদি গতিশীল থাকে, তার বিরুদ্ধে ধরো আমরা বস্তুটির বিরুদ্ধে এফ বল প্রয়োগ করলাম। তো যদি এফ বল প্রয়োগ করা হয় গতির বিরুদ্ধে, তাহলে বস্তুটি একটি নির্দিষ্ট দূরত্বে গিয়ে থেমে যাবে। ধরি এফ বল প্রযুক্ত করায় বস্তুটি এতটি দূরত্ব গেল, এস দূরত্ব গিয়ে এখানে বস্তুটি থেমে গেল। অর্থাৎ বস্তু যখন এখানে এলো তখন থেমে গেল। থেমে যাওয়া মানে অন্তিম বেগ যে বস্তুর, এম ভরের বস্তুর যে অন্তিম বেগ, সেটি কি হয়ে গেল? শূন্য। অন্তিম বেগকে যদি আমি এক্স ধরি, এক্স কত হলো? শূন্য। তো এই বস্তুর গতিশক্তি মানে যে এই বলের বিরুদ্ধে এস দূরত্ব পর্যন্ত ও পৌঁছাতে যে পরিমাণ কৃতকার্য করেছে সেটি ছিল বস্তুটির মধ্যে গতিশক্তি। কারণ এইটুকু কার্য করার সামর্থ্য ওর ছিল, এবং কার্য করার সামর্থ্য মানেই ওর দেহে এইটুকুই গতিশক্তি ছিল। তাহলে এখানে গতিশক্তির পরিমাপ মানে বস্তুটি এই এস দূরত্ব অতিক্রম করতে যে পরিমাণ কার্য করেছে সেটি হলো বস্তুটির গতিশক্তি। তাহলে মূলত এখানে গতিশক্তি মানে বস্তু কর্তৃক কৃতকার্য, বস্তুটি থেমে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত কৃতকার্য। তো কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কী ছিল? এফ ইন্টু এস, যেখানে এফ প্রযুক্ত বল, এস হলো কি সরণ। তো এখন বস্তুর প্রাথমিক বেগ ছিল ভি, অন্তিম বেগ এক্স ইকুয়াল টু জিরো, জিরো পরে বলছি। তো তোমরা নিউটনের গতিসূত্র বা সরণ, বেগ, ত্বরণ এই সব চ্যাপ্টারে তোমরা একটি সূত্র মানে করেছিলে যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as যখন মন্দনে চলে। তো এক্ষেত্রে যদি মন্দন এ হয়, আমি যদি বস্তুর গতির বিরুদ্ধে বল প্রয়োগ করি, তাহলে বস্তুর নিশ্চয়ই ধীরে ধীরে গতি কমতে থাকবে। ধীরে ধীরে গতি কমতে থাকাকে কী বলা হয়? মন্দন বা রিটার্ডেশন। তা আমি ধরলাম বস্তুটি যে মন্দন তৈরি হয়েছে, যার ফলে একসময় বস্তুটি এই বিন্দুতে এসে থেমে গেছে, সেই মন্দন এ। তাহলে নিউটনের গতিসূত্রের চ্যাপ্টারে তোমরা শিখে থাকবে এফ ইকুয়াল টু কী ছিল? এম এ। এফ ইকুয়াল টু কী ছিল? এম এ। এটি মনে রাখো, একটু পরে কাজে লাগবে। আবার যখন এখানে এসে গতিশক্তি থেমে গেল, বস্তুটির বেগ শূন্য হয়ে গেল, তাহলে বস্তুর প্রাথমিক বেগের সঙ্গে অন্তিম বেগ এবং দূরত্ব এর সম্পর্ক কি? এই সূত্র অনুযায়ী ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as সূত্রে
ভি মানে অন্তিম বেগ। আমাদের এক্ষেত্রে অন্তিম বেগ কত? এক্স। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু প্রাথমিক বেগ আমরা কি ধরেছি? ভি বেগে যাচ্ছে, তাহলে ভি স্কোয়ার মাইনাস 2as। তো অন্তিম বেগ বস্তু যখন থেমে যাবে তখন কী হবে? 0 ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস 2as। তো আমরা ভি স্কোয়ারকে বাদিকে আনলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2as, এটা এদিকে আনলে মাইনাস মাইনাস কেটে যাবে, তার মানে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু কী পেলাম? 2as। অতএব 2as ইকুয়াল টু ভি স্কোয়ার। অতএব এখান থেকে আমরা বলতে পারি এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2a। তাহলে এস এর মান আমরা এখান থেকে পেলাম ভি স্কোয়ার বাই 2a। এবার আবার এখানে চলে আসো ওই বস্তুর গতিশক্তি। আমি কি বলেছি? যে এক্ষেত্রে গতিশক্তি হচ্ছে বস্তু কর্তৃক থেমে যাওয়া পর্যন্ত ওই বলের বিরুদ্ধে কৃতকার্য। তো গতিশক্তি ইকুয়াল টু কৃতকার্য ইকুয়াল টু কী ছিল? এফ ইন্টু এস। এফের মান আমরা কি পেয়েছি? এম এ। এবার এসের মান আমরা এখানে কি পেলাম? ভি স্কোয়ার বাই 2a। তা আমি যদি এ আর এ কাটি তাহলে কি পাচ্ছি আমি? লক্ষ্য করো, এম ভি স্কোয়ার বাই 2, এম ভি স্কোয়ার বাই 2, তার মানে কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে বোঝা গেল গতিশক্তির সমীকরণ বা কাইনেটিক এনার্জির সমীকরণ আমরা কি পেলাম? হাফ এম ভি স্কোয়ার। এইভাবে সমীকরণটি উপস্থাপন করা যায়। হাফ এম ভি স্কোয়ার বাই 2 মানে আমরা এটাকে হাফকে সামনে লিখে এম ভি স্কোয়ার লিখলাম। তাহলে কোনো বস্তুর গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, কথাটির অর্থ হচ্ছে এম বস্তুটির ভর, ভি হচ্ছে যে প্রাথমিক বেগ নিয়ে চলছিল। তো এই সমীকরণে একটি কথা তোমাদের বলি, যে এই সমীকরণটি ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। ভি মানে অন্তিম বেগ, আমি এখানে প্রাথমিক বেগ ভি নিয়েছি, সেই জন্য এই প্রাথমিক বেগের জায়গায় পরে এটা হলো মূল সমীকরণ। এর সাহায্য নিয়ে যখন আমরা অঙ্ক করব তখন প্রাথমিক বেগ এখানে বসবে। আমি প্রাথমিক বেগ ভি নিয়েছি কারণ প্রাথমিক বেগ ভি নিলে সমীকরণটি যে সমীকরণের সঙ্গে তোমরা পরিচিত হাফ এম ভি স্কোয়ার, তাহলে সুবিধা হবে। সেই কারণে আমি এখানে ভি নিয়েছি এবং এখানে প্রাথমিক বেগে ভি বসিয়েছি, অন্তিম বেগ এক্স ধরেছি, যেটি পরে 0, কারণ অন্তিম অবস্থায় বস্তুটি থেমে যায়। এই হলো তোমাদের গতিশক্তির সমীকরণের উপস্থাপনা। কিভাবে গতিশক্তির সমীকরণটি আসে সেই বিষয়টি এখানে আমি উপস্থাপন করে দেখালাম। তো এবার হচ্ছে কি, পরবর্তী কয়েকটি প্রশ্নের আলোচনায় আসি। প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। দুটি বস্তুর ভরবেগকে যাকে ইংলিশে বলা হয় মোমেন্টাম। তোমাদের মনে আছে কি না জানা নেই, ভরবেগ হচ্ছে ভর ও বেগের গুণফল, অর্থাৎ এমভি বা এমইউ। তো একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কোনটির গতিশক্তি বেশি বা কাইনেটিক এনার্জি বেশি, সেটা আমরা যুক্তির সাহায্যে প্রমাণ করব। তো হালকা মানে ছোট বস্তু ধরলাম আমি এরকম, যার ভর এম এবং এর বেগ ধরলাম ইউ। আর একটি ভারী বস্তু আমি ধরলাম, তার ভর বড় হাতের এম আর বেগ ভি। এই দুটোর ভরবেগ সমান। তো এই বস্তুর ভরবেগ কি? এম ইউ। আর এই বস্তুর দ্বিতীয় বস্তুর ভরবেগ কি? ভর ও বেগের গুণফল এম ভি। তো আমি এখান থেকে এম বাই এম ইকুয়াল টু ভি বাই ইউ লিখতে পারি। তো লেখা যায়, এম এর নিচে এখানে গুণ সম্পর্ক আছে, এদিকে আনলাম নিচে আসলো, ইউ এখানে গুণ সম্পর্ক ওদিকে গেল নিচে হলো। তাহলে ভি বাই ইউ ইকুয়াল টু এম বাই এম অথবা এম বাই এম ইকুয়াল টু ভি বাই ইউ। এবার আমাদের এই বস্তু দুটির গতিশক্তির তুলনা করতে হবে। তো আমি এভাবে তুলনা করার ক্ষেত্রে এদের অনুপাত আগে বের করাটাই বেটার। ধরো হালকা বস্তুর আমরা গতিশক্তি তুলনা করব, তো দেখি অনুপাত দিয়ে শুরু করি। হালকা বস্তুর গতিশক্তি বাই ভারী বস্তুর গতিশক্তি। তো হালকা বস্তুর গতিশক্তি হাফ
এম ইউ স্কোয়ার, কারণ হালকা বস্তুর ভর এম আর গতিবেগ কী ছিল ইউ, তাই হাফ এম ইউ স্কোয়ার। আর ভারী বস্তুর ক্ষেত্রে কী হবে হাফ এম ভি স্কোয়ার। তো আমরা এখানে হাফ এবং হাফ কাটতে পারি। তো এম বাই এম ইন্টু ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার, একটু ভেঙে লিখলাম, আলাদা করে লিখলাম। কেন? এম বাই এম এর মান আছে কি ভি বাই ইউ, সেটি আমি এখানে প্রয়োগ করতে পারি। এম বাই এম আছে ভি বাই ইউ ইন্টু ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। মূলত এখানে উদ্দেশ্য কি তোমরা নিজেরা করার সময় মাথায় রাখবে যে রাশিগুলো দুরকম রাশি না, হয় গতিবেগের রাশিতে কনভার্ট করে নেব, নাহলে ভরের রাশিতে কনভার্ট করতে পারে। তোমরা এই দুটোকে ভরের রাশিতে কনভার্ট করলেও তোমরা উত্তর আসবে। আমি ভরকে গতিবেগের রাশিতে, অর্থাৎ এই সম্পর্ক থেকে ভরকে গতিবেগের রাশিতে কনভার্ট করে নিয়ে আমি ক্যালকুলেশন করছি। কারণ এখানে ইউ দিয়ে ইউ স্কোয়ার কাটলে ইউ থাকবে, ভি দিয়ে ভি স্কোয়ার কাটলে কী থাকবে ভি থাকবে। তার মানে আমি আলটিমেটলি কী পেলাম ইউ বাই ভি। তো আবার এই সম্পর্কে লক্ষ্য করো যে ভি বাই ইউ ইকুয়াল টু এম বাই এম। আবারও বলছি ভি বাই ইউ ইকুয়াল টু ছোটো এম বাই বড় এম, মানে স্মল এম বাই ক্যাপিটাল এম। তাহলে এটাকে যদি উল্টিয়ে লিখি, অর্থাৎ ইউ বাই ভি লিখি, এই যে ইউ উপরে লিখলাম ভি নিচে, তাহলে এটিও উল্টে যাবে, অর্থাৎ ক্যাপিটাল এম উপরে স্মল এম কি আসবে নিচে। তো এই সম্পর্ক যদি ইউ বাই ইউতে বসাই আমি, তার মানে কি পেলাম ইউ বাই ভি এর মান কি পেলাম ক্যাপিটাল এম বাই স্মল এম। অর্থাৎ এই এম এর মান বেশি, এটি ভারী বস্তুর ভর, এটি হালকা বস্তুর ভর। তাহলে এই যে অনুপাত আমরা পেলাম বা ভগ্নাংশ পেলাম, সেই ভগ্নাংশের লব বড় হর ছোট, তার মানে এই ভগ্নাংশের মান এক অপেক্ষা বড়। অর্থাৎ আমরা যে শুরু করেছি হালকা বস্তুর গতিশক্তি বাই ভারী বস্তুর গতিশক্তি, সেই ভগ্নাংশের মান একের থেকে বড়। এখানে আবার লিখছি, অতএব আমি কি পেলাম যে হালকা বস্তুর গতিশক্তি, সংক্ষেপে লিখলাম কাইনেটিক এনার্জি, বাই ভারী বস্তুর গতিশক্তি এর মান গ্রেটার দ্যান 1। তো যখন কোনো ভগ্নাংশ একের থেকে বড় হয় তার কথার অর্থ লব বড় হর ছোট। তার মানে হালকা বস্তুর এখান থেকে বলতে পারি কি লব বড় মানে উপরেরটি বড়, হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির থেকে বেশি হবে। তাহলে আমাদের প্রথমে প্রশ্ন ছিল, আমি মনে করিয়ে দিই বা শুরুতে একটু দেখে নাও। প্রথমে আমাদের প্রশ্ন ছিল যে একটি হালকা বস্তু ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি। তাহলে এই দুই প্রকার বস্তুর ভরবেগ যদি সমান হয়, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে সেক্ষেত্রে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির থেকে বেশি হবে। এই হলো একটি আলোচনা। ঠিক এই কোশ্চেনের বিপরীত কোশ্চেনও অনেক সময় আসে, সেটি হবে কীরকম, হালকা আর ভারী বস্তুর গতিশক্তির সমান, কার ভরবেগ বেশি। এই প্রশ্নে আবারও মনে করিয়ে দেই, হালকা ও ভারী বস্তুর ভরবেগ সমান ছিল, কার গতিশক্তি বেশি, আমরা দেখলাম হালকা বস্তুর গতিশক্তি বেশি। আর দ্বিতীয় কোশ্চেনে আমি যাচ্ছি, যেখানে হালকা ও ভারী বস্তুর গতিশক্তি দুটির সমান, কার ভরবেগ বেশি। তাহলে সেই আলোচনায় যাওয়া যাক। কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, একটি হালকা ও একটি ভারী বস্তুর একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান, কোনটির ভরবেগ বেশি। তো আবারও আমরা একই রকমভাবে ধরে নেই। আমি এবার ভারী বস্তু আগে লিখলাম এম, তার বেগ ধরলাম ভি। আমি ভাষায় বলে যাচ্ছি, ভারী বস্তুর ভর এম, বেগ ভি, আর একটি হালকা বস্তুর ভর এম, তার বেগ ইউ। এই দুটো বস্তুর কি সমান, গতিশক্তি সমান। তাহলে প্রশ্ন অনুসারে বা এটি কিউ, এই বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এই যে বলা আছে গতিশক্তি সমান, আর এই বস্তুর গতিশক্তি হবে হাফ এম ইউ স্কোয়ার। হাফ হাফ কাটলাম, তার মানে আমি লিখতে পারি যে ক্যাপিটাল এম বাই স্মল এম
ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার। এবার এদের আমরা এখান থেকে অবশ্য আরেকটি সম্পর্ক লিখে রাখি। অতএব ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার ইকুয়াল টু এম বাই এম, তার মানে ইউ বাই ভি ইকুয়াল টু রুট ওভার এম বাই রুট ওভার এম। তো এবার আমরা এদের দুজনের কি তুলনা করব? ভরবেগ। তাহলে আগের মতো আমি লিখছি। অতএব শুরু করলাম, আমরা যেহেতু ভারী বস্তু দিয়ে স্টার্ট করেছি, ভারী বস্তু লিখি। ভারী বস্তুর ভরবেগ, ভরবেগ মানে মোমেন্টাম, বাই হালকা বস্তুর ভরবেগ ইকুয়াল টু ভারী বস্তুর ভরবেগ কি? এম ভি। হালকা বস্তুর ভরবেগ কি? এম ইউ। এই কথাটির অর্থ আমরা একটু ভেঙে লিখছি। ক্যাপিটাল এম বাই স্মল এম ইন্টু ভি বাই ইউ। আচ্ছা, লক্ষ্য করো এখানে ইউ বাই ভি ছিল রুট এম বাই রুট এম, এখানেও একটু চেঞ্জ করার দরকার পড়বে, কারণ আমাদের অনুপাত এখানে কি আসছে? ভি বাই ইউ, আর এখানে আসে কি? ইউ বাই ভি। তাহলে এটিকে চেঞ্জ করলে ভি বাই ইউ লিখলে আমাদের রুট স্মল এম বাই রুট ক্যাপিটাল এম হবে। তো সেই মানটি এনে এখানে বসাচ্ছি। লক্ষ্য করো, এম বাই এম, ভি বাই ইউ রুট স্মল এম বাই রুট ক্যাপিটাল এম। এক্ষেত্রে রুট এম দিয়ে এমকে কাটলে এখানে একটি রুট এম থাকে, আর রুট এম দিয়ে এই এমকে কাটলে এখানে আর একটি রুট এম থাকে। অর্থাৎ এটা করণের নিয়ম হচ্ছে, তোমরা ক্লাস 10-এ ডিটেলসে শিখবে, আমি অন্য ভিডিওতে অনেক জায়গায় আলোচনা করেছি। অ্যাকচুয়ালি 2 বাই যদি রুট 2 থাকে, 2 মানে দুটো রুট 2-র গুণফল, সুতরাং তাকে রুট 2 দিয়ে কাটলে একটা রুট 2 কাটার পর আর একটা রুট 2 থাকছে। অর্থাৎ কোনো পূর্ণ সংখ্যাকে তারই রুটওয়ালা সংখ্যা দিয়ে কাটাকাটি করলে আরেকটি রুটওয়ালা সেই সংখ্যা থাকে। তাহলে সেখানে রুট এম দিয়ে এমকে কাটলে রুট এম, আর রুট স্মল এম দিয়ে শুধু এমকে কাটলে রুট স্মল এম। তার মানে আমি আলটিমেটলি কী পেলাম? রুট ওভার ক্যাপিটাল এম বাই রুট ওভার স্মল এম। তো এই যে ভগ্নাংশ বা অনুপাত তোমরা দেখতে পাচ্ছ, লবে বড় রাশি, হরে ছোট রাশি, তার মানে এর মান কী হলো? গ্রেটার দ্যান 1। ঠিক আগের মতো, অর্থাৎ আমরা যে অনুপাত দিয়ে শুরু করেছি তা হচ্ছে কি? গ্রেটার দ্যান 1। তাহলে আমরা লিখি এখানে, অতএব আমরা পেলাম ভারী বস্তুর ভরবেগ বাই হালকা বস্তুর ভরবেগ এর মান গ্রেটার দ্যান 1। আমরা শুরু করেছি এই অনুপাত দিয়ে, তা প্রমাণ করতে পারলাম গ্রেটার দ্যান 1, তাই আমি এটিকে সরাসরি লিখলাম। এই কথার অর্থ কি? আবারও বলছি, যখন কোনো ভগ্নাংশের মান 1-এর থেকে বড় হয় বা গ্রেটার দ্যান 1 হয়, তখন লব বড়, হর ছোট। তার মানে এই অংশটি বড়, অতএব ভারী বস্তুর ভরবেগ ইজ গ্রেটার দ্যান হালকা বস্তুর ভরবেগ। তাহলে এখানে আমরা শুনলাম, মানে প্রমাণ করতে পারলাম, যা প্রথমে কোশ্চেনে কী ছিল, যে একটি ভারী একটি হালকা বস্তুর গতিশক্তি সমান, তাদের ভরবেগ কার বেশি। তাহলে যখন দুটি ভিন্ন ভরের বস্তুর, অর্থাৎ ভারী ও হালকা বস্তুর গতিশক্তি সমান হয়, তখন ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি। কিন্তু আগের ক্ষেত্রে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তি অপেক্ষা বেশি ছিল। অতএব দুটি বিষয় একরকম নয়, সেটিকে মনে রাখবে এবং এই প্রমাণ দুটো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে যে কথাগুলো আমি শুধু মুখে বলেছি, সেটি ভাষা দিয়ে তোমাদের লিখতে হবে। ধরি ভারী বস্তুর ভর এম এবং গতিবেগ ভি, হালকা বস্তুর ভর এম এবং গতিবেগ ইউ। এই হিসাবে তোমাদের বাকি অংশের ভাষা মোটামুটি ঠিকই আছে, শুধু প্রথম দিকে একটু ধরে নিতে হবে। এবার আমরা আসছি পরের একটি সমস্যায়। সেটি হলো, সমস্যা আলোচনা করার আগে কতগুলো ছোট ছোট ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানকার আমি এক জায়গায় করেছি, লিস্ট আপ করেছি। তোমরাও লিস্ট আপ করে রাখবে এবং সেখান থেকে এটিকে রপ্ত করে নেবে। কীরকম? যে কার্যের মাত্রীয় সংকেত এম এল স্কোয়ার
ml⁴ t⁻², থার্ড ব্র্যাকেট তো মাতৃ সংকেতে দিতে হয়, সেটা তোমরা জানো। আর শক্তির মাতৃয় সংকেত ml⁴ t⁻²। এখানে কার্য আর শক্তির একই রকম মাতৃয় সংকেত আছে, কোনো জায়গায় পার্থক্য নেই। একটি মনে রাখলে আরেকটি মনে রাখা যাবে, কারণ তোমরা তো জানো কার্য এবং শক্তি দুটি হচ্ছে একটি আরেকটির রূপ, অর্থাৎ কার্যের পরিমাণ দ্বারা শক্তি পরিমাপ করা হয়, তাই শক্তির একক যা কার্যের এককও তাই, এবং শক্তির মাত্রাও যা কার্যেরও মাত্রা তাই। এবার ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে একই রকম, তবে t⁻³ তো আমি একটু আলোচনা করতে চাই যে কার্যের মাত্রিয় সংকেত ml² t⁻² কেন হলো। আমরা কার্যের সমীকরণ কি জানি? W = F × S। F মানে কি? প্রযুক্ত বল। বল ইকুয়াল টু কী ছিল? M × A, আর এখানে S তো আছেই। A মানে কি? ত্বরণ। ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ অ্যাকচুয়ালি ত্বরণের এককটা যদি তোমাদের বলি, ত্বরণের একক কী ছিল? মিটার/সেকেন্ড²। মিটার হচ্ছে দৈর্ঘ্যের রাশি, তা দৈর্ঘ্যের মাত্রা কি? L ইন্টু সেকেন্ড², যেহেতু ভগ্নাংশের নিচে আসে, ওপরে গেলে সেকেন্ড⁻²। তো অ্যাকচুয়ালি এখানে আমরা কি লিখতে পারবো? L দৈর্ঘ্যের মাত্রা ইন্টু সেকেন্ড মানে টাইমের মাত্রা t⁻²। তাহলে এইটুকু হলো কিসের? ত্বরণের। আর ভরের মাত্রা কি? ভরের মাত্রা ছিল ক্যাপিটাল M, তাহলে ইন্টু A এর মাত্রা আমরা যুক্তিতে পেলাম L ইন্টু t⁻²। এবার S মানে স্মরণ, এটিরও মাত্রা কি? L দৈর্ঘ্যের মাত্রা। তার মানে আমরা আলটিমেটলি কী পেলাম? লক্ষ্য করো, M দুটো L, তাহলে আমরা লিখতে পারি ml⁴ t⁻²। এইভাবে কার্যের মাত্রা আসে। পদ্ধতিটি তোমরা মনে রাখার চেষ্টা করো, এইভাবে তোমরা অনেক ভৌত রাশির মাত্রা নিজেরা নির্ণয় করতে পারবে। এবার কার্যের মাত্রা তাহলে বুঝে গেলে, আর কার্য এবং শক্তি তো একই জিনিস, সেই জন্য শক্তির মাত্রাও একই হলো। কিন্তু ক্ষমতার মাত্রার ক্ষেত্রে t⁻³ কেন হলো? কারণ তোমরা তো জানো ক্ষমতা P = W/T, অর্থাৎ ওয়ার্ক কার্যের যা মাত্রা থাকবে কী ছিল? ml⁴ t⁻² বাই সময়ের মাত্রা t⁻1। তো এই t⁻1 শুধু t আছে, তাই t⁻1, এই 1 যখন উপরে যাবে তখন এই 1 এখানে গিয়ে মাইনাস কী হবে? -1, অর্থাৎ -3 হবে। সেই কারণে t যখন আমরা উপরে লিখব তাহলে কী হবে? m × l⁴ t⁻−3। তাহলে কী করে মাত্রা এলো তার যুক্তি তোমরা বুঝতে পারলে এবং নিজেরাও এটি প্র্যাকটিস করবে। এবারে আসি, আর কি কি ছোট প্রশ্ন এখানে দেওয়া আছে সেগুলো একটু দেখে নিই। 1 জুল = 10⁷ আর্ক। তোমরা এগুলো করেছো বিভিন্ন জায়গায়, আমি এক জায়গায় লিস্ট আপ করেছি, তোমরাও নিশ্চয়ই লিস্ট আপ করে রাখবে। 1 HP মানে অশ্ব ক্ষমতা = 746 ওয়াট। আর আর্গ আর্গ হচ্ছে মূলত ডাইন ইন্টু সেন্টিমিটার, বা সংক্ষেপে ডাইন সেন্টিমিটার বলে। তোমরা যদি আর্গ মানে ডাইন সেন্টিমিটার কথাটি মনে রাখতে পারো তাহলে আর্গের সংজ্ঞাও বলতে পারবে। কীরকম আর্গের সংজ্ঞা? আর্গ হচ্ছে কার্যের পরম একক সিজিএস পদ্ধতিতে। ডাইন সেন্টিমিটার কথাটি মনে রাখলেই বুঝতে পারবে যে তোমাদের বলতে হবে কোনো বস্তুর উপর এক ডাইন বল প্রযুক্ত করলে বলের প্রয়োগবিন্দুর অভিমুখে যদি বস্তুটির সরণ 1 সেন্টিমিটার হয় তবে সেই কৃতকার্যকে বলা হয় এক আর্গ। ঠিক সেভাবেই কার্যের পরম একক এসআই পদ্ধতিতে জুল, আর জুল মানে নিউটন মিটার। আচ্ছা, আবার ওয়াট হচ্ছে ক্ষমতার পরম একক বা ব্যবহারিক একক, ওয়াট মানে জুল/সেকেন্ড। এই তিনটে কথা এইভাবে মুখস্থ রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। গ্রাম সেন্টিমিটার হলো কার্যের অভিকর্ষীয় একক সিজিএসে, তাকে আর্গে কনভার্ট করলে 981 আর্গ। এটা করার পদ্ধতিও আছে, আমি শুধু মনে রাখার জন্য দিয়েছি, তো ওই পদ্ধতি লাগবে না। 981 আর্গ, অথবা কোনো কোনো ক্ষেত্রে 980 আর্গ লেখা হয়, কারণ 1 লিখলেও হয় বা সেক্ষেত্রে 0 লিখলেও হয়, কোনো অসুবিধা নেই। 1 কিগ্রা মিটার যেটা কার্যের অভিকর্ষীয় একক এসআই পদ্ধতিতে, সেক্ষেত্রে 9.81 জুল অথবা 9.8 জুল। যখন আমরা 980কে ধরবো অভিকর্ষজ ত্বরণ সিজিএসে, তখন এসআইতে হবে 9.8 জুল। এবার
1 কিলোওয়াট আওয়ার, এই 1 কিলোওয়াট আওয়ার এটি একটি শক্তির একক, এটি কিন্তু কোনো ক্ষমতার একক না। ওয়াট যদিও ক্ষমতার একক, কিন্তু কিলোওয়াটের সঙ্গে যখন আওয়ার যুক্ত হয় সেটি শক্তির একক হয়। এটা ক্লাস 10-এ গিয়ে তোমাদের এটি কাজে লাগবে। একে যদি আমরা জুলে প্রকাশ করি 3.6 × 10⁶ জুল হয়, আর এটি শক্তির একক। এটি মূলত আমরা যে বিদ্যুৎ বাড়িতে ব্যবহার করি, আমাদের মিটারে যে বিল আসে, এই 1 কিলোওয়াট আওয়ারই হলো 1 ইউনিট বিদ্যুৎ। তাহলে 1 ইউনিট বিদ্যুৎকে শক্তিতে প্রকাশ করলে 3.6 × 10⁶ জুল হয়। একে সংক্ষেপে বলা হয় বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। শুধু ইউনিট না, বিওটি বা বোর্ড অফ ট্রেড ইউনিট। ক্লাস 10-এ অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে। আর 1 কিলোওয়াটকে, এই ওয়াটের যদি জায়গায় 1 কিলোওয়াট থাকে তাহলে তাকে হর্স পাওয়ারে কত বলবো আমরা? 1.34 হর্স পাওয়ার বা অশ্বক্ষমতা। এই সম্পর্কেও ডিডাকশান আছে, তো এটা ডিডাকশান মনে রাখা দরকার পড়বে না। আর 1 কিলোওয়াট অ্যাকচুয়ালি ওয়াটে কত? 1000 ওয়াট। আর 1 মেগাওয়াট যদি থাকে, মেগা কথাটি থাকলে মনে রাখবে 10⁶ ওয়াট। এই সম্পর্কগুলো জানা দরকার। আর 1 হর্স পাওয়ারকে অ্যাকচুয়ালি এফপিএস পদ্ধতিতে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড বলা হয়। সেই জন্য সংজ্ঞাটি এরকম: 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড হারে কার্য করার হারকেই যে ক্ষমতা বলে সেটি হলো 1 হর্স পাওয়ার বা 1 অশ্বক্ষমতা। তো যাই হোক, এই ছোট ছোট কোশ্চেনগুলো এইভাবে এক জায়গায় কালেকশন করে লিখবে তোমাদের নিজের সুবিধার জন্য। আমি একবার দেখিয়ে নিচ্ছি কি কি এখানে করেছি। তাহলে 3টি রাশির মাত্রা করেছি, তারপরে 4 থেকে 14 পর্যন্ত দেখো কি কি রাশিগুলো এখানে আছে। এবারে কিছু প্রশ্ন আছে এই চ্যাপ্টারের, যেগুলো সংক্ষেপে আমি একটু আলোচনা করে দিই। প্রথম প্রশ্নটি আছে, দেখো, কোনো পতনশীল বস্তু ভূমিতে আঘাত করলে তার উষ্ণতা বাড়ে কেন? কারণ হচ্ছে পতনশীল বস্তুতে গতি থাকে, গতি বা গতিবেগ থাকে। গতিবেগ মানে তার গতিশক্তি থাকে। সেই গতিশক্তিযুক্ত বস্তু যখন ভূমিতে আঘাত করে তাহলে তার শক্তি তো কোনো দিন ধ্বংস হয় না, শক্তি অন্য রূপে রূপান্তরিত হয়। যখনই ভূমিতে আঘাত করে তখন সেই শক্তি দুটো শক্তিতে রূপান্তরিত হয়। একটি হলো শব্দ শক্তি, আর তার একটি অংশ হচ্ছে কি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। সেই কারণে সেই বস্তুর উষ্ণতা একটু বৃদ্ধি পায়। তাহলে মাথায় রাখবে, যে কোনো বস্তু যদি ভূমিতে পড়ে উপর থেকে, একটা যে কোনো রকম আওয়াজ হবে। তো আওয়াজ হওয়া মানে কি? সেখানে একটি শব্দশক্তি একটি অংশতে রূপান্তরিত হলো বস্তুর গতিশক্তি, আর বস্তুর গতিশক্তির একটি অংশ যেমন শব্দশক্তি হলো তেমনি তাপশক্তিতে রূপান্তরিত হয়। সেই কারণে উষ্ণতা বাড়ে। আমি আগের ভিডিওতে বলেছিলাম, জলপ্রপাতের যখন উঁচু থেকে জলপ্রপাতের জল নিচে পড়ে, তো জলপ্রপাতের উপরের জলের উষ্ণতা বেশি থাকে না নিচের জলের উষ্ণতা বেশি থাকে? তাহলে এখান থেকে তোমরা বুঝতেই পারছো, জলপ্রপাতের নিচের জলের উষ্ণতা উপরের জলের থেকে কিছু হলেও বেশি থাকবে। আর আরেকটি বিষয় এখানে যেটা আছে, কাইনেটিক এনার্জি ও পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ গতিশক্তি ও স্থিতিশক্তির মধ্যে কোনটি ঋণাত্মক হতে পারে ব্যাখ্যা করো। এটি যদিও আগের ভিডিওতে বলেছি, আমি আর একটু ভালো করে বলতে চাই। প্রথমে আমি গতিশক্তি নিয়ে কথা বলি। গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এর সমীকরণ কি? হাফ mv²। তো হাফ তো ধ্রুবক রাশি, এটি প্রথম থেকে ধনাত্মক আসে, এবং এটি কিভাবে এলো সেটি তো আজকে আলোচনা হয়েছে। এম মানে বস্তুর ভর, বস্তুর ভর বা মাস, সেটা কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে প্রথম দুটো ঋণাত্মক নয়। এবার থাকলো ভি। যদি গতিবেগ, কোনো বস্তুর গতিবেগ যদিও ঋণাত্মক হয় কিন্তু তার বর্গ ধনাত্মক হবে। উদাহরণ হিসেবে ধরো, কোনো বস্তুর গতিবেগ -2 মিটার পার সেকেন্ড, কোনো কারণে গতিবেগ -2 মিটার পার সেকেন্ড। তাহলে সেই মানটি যদি আমরা এখানে বসাই, হাফ এম, এই দুটো তো ধনাত্মক থাকবেই, -2 হোল স্কোয়ার, -2 এর স্কোয়ার করলে কত হয়? +4 হয়। সুতরাং আলটিমেটলি রাশিতে কোনো ঋণাত্মক চিহ্ন থাকলো না, তার মানে গতিশক্তি কখনোই ঋণাত্মক হতে পারে না। এবার আসি আমরা স্থিতিশক্তির কথায়। স্থিতিশক্তি মানে পোটেনশিয়াল এনার্জি, যাকে পোটেনশিয়াল এনার্জি বলে। তার সমীকরণ কি? যদি অভিকর্ষীয় স্থিতিশক্তির কথা বলছি আমি, mgh। দেখি রাশিগুলো কি কি। প্রথমটি হচ্ছে বস্তুর ভর, ঋণাত্মক হয় না। তারপরে হলো জি মানে অভিকর্ষীয় ত্বরণ, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটিও কখনোই ঋণাত্মক হয় না। তাহলে প্রথম দুটো ঋণাত্মক হয় না। কিন্তু এইচ, যে থার্ড টার্ম এইচ,
এই উচ্চতা ঋণাত্মকও হতে পারে, ধনাত্মকও হতে পারে। ঋণাত্মক ধনাত্মক কীরকম? উচ্চতাকে একটি নির্দেশ তল থেকে ধরা হয়। নির্দেশ তল মানে এখানে ভূপৃষ্ঠকে নির্দেশ তল ধরা হয়। ধরো এই ভূপৃষ্ঠের উপর একটি বস্তু আছে, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু উচ্চতা h=0, এবং এই অবস্থায় বস্তুটির স্থিতিশক্তি যদি আমরা হিসাব করি m × g × h0 অর্থাৎ 0। তাহলে পৃথিবীতে বস্তুর কোন অবস্থানে স্থিতিশক্তি 0 হয়? ভূপৃষ্ঠের উপরে যখন থাকে তখন বস্তুর স্থিতিশক্তি 0। এটিও একটি বিষয় তোমাদের জানা থাকলো। এখান থেকে যদি বস্তুকে এইভাবে h উচ্চতায় আমি নিয়ে যাই, এই এইচকে বলা হয় ধনাত্মক এইচ। আবার যদি সেম ডিস্টেন্স বা সেম দূরত্বে নিচে গর্ত করে নিয়ে রাখা হয়, এখানে যদি রাখা হয়, সেক্ষেত্রে বস্তুর উচ্চতা কিন্তু হবে -h। তার মানে বস্তুটির এই অবস্থানে স্থিতিশক্তি পোটেনশিয়াল এনার্জি কত হবে? mg × -h, তার মানে -mgh। অর্থাৎ কোনো বস্তুকে যদি ভূমিতে গর্ত করে বা খনিতে নিয়ে যাওয়া হয়, তার স্থিতিশক্তি ঋণাত্মক হয়। আর যদি উচ্চতায় নিয়ে যাওয়া হয় ভূপৃষ্ঠ থেকে উপরে, তাহলে এখানে স্থিতিশক্তি কী হবে? mg + h, ধনাত্মক হবে। তাহলে স্থিতিশক্তি ঋণাত্মকও হতে পারে, স্থিতিশক্তি ধনাত্মকও হতে পারে। এই বিষয়টি আলোচনা হলো যে স্থিতিশক্তি ঋণাত্মক ও ধনাত্মক দুটিই হতে পারে। এবারে আছে সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলে কার্য হয় কিনা ব্যাখ্যা করো। সূর্যের চারিদিকে যখন পৃথিবী আবর্তন করে তখন কৃতকার্য হয় কিনা সেটি ব্যাখ্যা করতে হবে। তো এই ব্যাখ্যাটি তোমরা দেখেছো, আমি একটু আলোচনা করে দেই। ধরো পৃথিবী তো মোটামুটি বৃত্তাকার পথেই সূর্যের চারিদিকে ঘোরে। এটি ধরো সূর্য, আর এখানে ধরো পৃথিবী। তো পৃথিবীকে সূর্য এইভাবে অভিকর্ষ বল দ্বারা এই দিকে আকর্ষণ করে, আর পৃথিবী যখন গতিশীল থাকে তার গতি কিন্তু নির্দেশ করা হয় এই বৃত্তের স্পর্শক বরাবর। আর ক্লাস 10-এ গিয়ে তোমরা শিখবে যে বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের মধ্যে কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে পৃথিবীর গতির অভিমুখ এবং সূর্যের যে আকর্ষণ বলের অভিমুখ পরস্পর 90 ডিগ্রিতে আসে। সুতরাং সেক্ষেত্রে কৃতকার্য W = F × S × cos θ। তো সেখানে যদি আমি কৌণিক সরণের ক্ষেত্রে তো এই সূত্র সেটা তোমরা জানোই। F মানে যে বল দিয়ে আকর্ষণ করছে, এটি হলো F বলের অভিমুখ। সে বলের মান আমি লিখছি না, সরণের কথা পরে লিখছি। cos θ, θ মানে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তোমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে শিখবে এর মান 0। 0 দিয়ে গুণ করলে তাহলে 0। তাহলে এক্ষেত্রে পৃথিবীর উপর সূর্যের কৃতকার্যের মান কি? 0। এবং সূর্য যে বল দিয়ে পৃথিবীকে আকর্ষণ করে তার চারিদিকে আবর্তন করাচ্ছে, সেই বল দ্বারা কৃতকার্যের পরিমাণ 0 হওয়ায় এই বলকে বলা হয় কার্যহীন বল বা নো ওয়ার্ক ফোর্স। তাহলে তোমাদের এই প্রসঙ্গে একটি কার্যহীন বল কাকে বলে সেটিও জানা হলো, এবং সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের ফলে যে কোনো কার্য হয় না সেই ব্যাখ্যাটিও হলো। সেই ব্যাখ্যা দেওয়ার সময় তোমরা এই নিউমেরিক্যাল অংশটি দিয়ে বোঝাবে। কোনো কোনো বইয়ে শুধু মৌখিক ভাষায় বোঝানো আছে, তোমরা কিন্তু এই নিউমেরিক্যাল অংশটি দিয়ে বোঝাবে। এখানে প্রসঙ্গক্রমে বলি, ধরো ভূপৃষ্ঠের ওপরে এক ব্যক্তি, আমি ঠিকঠাক ব্যক্তির ছবি তো আঁকাতে পারবো না, ধরো এই ব্যক্তি হাতে এরকম সুটকেস নিয়ে হাঁটছেন। তো সেক্ষেত্রে পৃথিবীর যে আকর্ষণ বল সুটকেসের প্রতি, সেই বল দ্বারা এই সুটকেসের ওপর কৃতকার্যের পরিমাণ কত। এখানে দেখো সুটকেস নিয়ে উনি যদি সামনের দিকে হাঁটেন, তার মানে তার সুটকেসের গতির অভিমুখ হচ্ছে এরকম, আর পৃথিবীর অভিকর্ষ বল সুটকেসের সঙ্গে এইভাবে নিচের দিকে কাজ করছে। তাহলে দুটির মধ্যে কোণের পরিমাণ কত? 90 ডিগ্রি। তোমাদের বইয়ে সুন্দর চিত্র করা আছে। তাহলে এক্ষেত্রে পৃথিবীর অভিকর্ষ বল বা পৃথিবীর আকর্ষণ বল, যদিও সুটকেস সামনে গতিশীল হচ্ছে, কিন্তু সুটকেসের উপর এই আকর্ষণ বলের কোনো কার্য হয় না, কারণ আগের মতো তোমরা এখানে
যে গাণিতিক উপায়ে ব্যাখ্যা দেবে। এক্ষেত্রে সুটকেসের উপর পৃথিবীর অভিকর্ষ বলের কোনো কার্য হয় না, এটি হচ্ছে কার্যহীন বল। তবে লোকটি যখন সুটকেসকে এই অবস্থান থেকে ধরো এই অবস্থানে নিয়ে এলো, লোকটি সুটকেসের উপর কার্য করছে, কারণ এখানে স্মরণ ঘটছে। এবং লোকটি যদি বল প্রয়োগ করে এফ, লোক দ্বারা প্রযুক্ত বল যদি এফ আর এই স্মরণটুকু যদি হয় এস, তাহলে এক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে এখানে কোন বল দ্বারা কার্য হচ্ছে না? পৃথিবীর আকর্ষণ বল বা অভিকর্ষ বল দ্বারা কার্য হচ্ছে না, কিন্তু লোকটির প্রযুক্ত বল দ্বারা কার্য হচ্ছে। ঠিক এরকমই একটি প্রশ্ন আসে, একটি সাঁতারু নদীর তীরে স্রোতের বিরুদ্ধে কিছুক্ষণ সাঁতার কেটে দেখলো তার নদীর তীর বরাবর একই জায়গায় আছে, সুতরাং লোকটি কৃতকার্যের পরিমাণ কত? যেহেতু লোকটির কোনো স্মরণ ঘটেনি, যে জায়গায় শুরু করেছিল সেই জায়গায় আছে, সুতরাং অন্তিম ও প্রাথমিক অবস্থানের মধ্যে কোনো ডিফারেন্স হয়নি, অর্থাৎ তার স্মরণ হয়নি। তাহলে লোকটি দ্বারা কৃতকার্যের পরিমাণ কী হবে? 0। তো এরকম অনেক প্রশ্ন থাকবে, এখন তোমরা প্রশ্নগুলো পড়লেই বুঝতে পারবে। এরপরে প্রশ্ন আছে, আরও 3টি প্রশ্ন আছে, আমি 3টি প্রশ্নের আলোচনায় আসছি। এবারের কোশ্চেন এখান থেকে, একটি বস্তুর গতিশীল বস্তু অবশ্য, একটি গতিশীল বস্তুর প্রথম কন্ডিশন ভর দ্বিগুণ করা হলো, দ্বিতীয় কন্ডিশন যদি বেগ দ্বিগুণ করা হয় তাহলে তার গতিশক্তির কীরূপ পরিবর্তন হবে? তো গতিশক্তির সমীকরণ কি? হাফ এম ভি স্কোয়ার। আমরা ধরলাম বস্তুটির প্রাথমিক ভর এম, প্রাথমিক বেগ ভি, তাহলে প্রাথমিক তার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এই প্রথম গতিশক্তিকে তাকে আমরা E1 নাম দিলাম। এবার প্রথম যে কন্ডিশন আছে, কি দ্বিগুণ করা হয়েছে? ভর দ্বিগুণ, অর্থাৎ প্রথম ক্ষেত্রে ভর হলো আগের ভরের 2m। তাহলে এখন গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি কত হবে? হাফ এমের জায়গায় আমরা কত লিখব? 2m ইন্টু ভি স্কোয়ার। তো আমি এই 2কে যদি সামনে লিখি, 2কে সামনে লিখলে তোমরা লক্ষ্য করো, 2কে যদি সামনে লিখি তাহলে এখানে হাফ আছে, হাফ লিখলাম, এম আছে, এম লিখলাম, ভি স্কোয়ার। তো এটুকু তো গতিশক্তি। তো এই গতিশক্তিটি কোনটি ছিল? E1 এর সমান। দেখো E1 নাম দিয়েছিলাম হাফ এম ভি স্কোয়ারকে, তার মানে 2 ইন্টু E1, অর্থাৎ এই প্রথম শর্তে যখন ভর দ্বিগুণ করা হলো তখন যে গতিশক্তি পেলাম তা পূর্বের প্রাথমিক গতিশক্তির দ্বিগুণ। অর্থাৎ কোনো বস্তুর ভর যদি কোনো গতিশীল বস্তুর ভর দ্বিগুণ করলে তার গতিশক্তি পূর্বের গতিশক্তির দ্বিগুণ হয়। এবার 2 নম্বর কন্ডিশন, যদি বেগ দ্বিগুণ করি, 2 নম্বর কন্ডিশনে বলছে বেগ বা গতিবেগ দ্বিগুণ করা হয়েছে, অর্থাৎ এবার বেগ আগের বেগের দ্বিগুণ করলাম। তাহলে এখন যদি তার গতিশক্তি আমি সাপোজ E3 নাম দিলাম, তাহলে E3 ইকুয়াল টু হাফ এম, ভর আগের মতোই আছে, ভি স্কোয়ার মানে 2v হোল স্কোয়ার, অর্থাৎ এম ইন্টু 4v স্কোয়ার। তোমরা 4কে সামনে নিয়ে আসো, নিয়ে আসলে এখানে থাকবে কি? হাফ, এই যে হাফ থাকবে, এম থাকবে, ভি স্কোয়ার থাকবে। তো হাফ এম ভি স্কোয়ার, এটি আমরা প্রথমে হাফ এম ভি স্কোয়ারকে কী নাম দিয়েছি? E1 প্রাথমিক গতিশক্তি। তাহলে 4 ইন্টু E1 মানে প্রাথমিক গতিশক্তি, অর্থাৎ E3 ইকুয়াল টু কী পেলাম? যদি E3 নাম দিই আমরা, E3 ইকুয়াল টু 4E1। অর্থাৎ এই ক্ষেত্রে যখন বেগ দ্বিগুণ করা হলো, যখন কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলো, তার যা গতিশক্তি হলো সেটি হচ্ছে প্রাথমিক গতিশক্তির 4 গুণ হবে। অর্থাৎ বেগ দ্বিগুণ করলে গতিশক্তি 4 গুণ হবে, ভর দ্বিগুণ করলে গতিশক্তি দ্বিগুণ হবে। এটি হচ্ছে মুখ্য বিষয়। তো দ্বিগুণ দিয়ে আমি বোঝালাম, 3 গুণ দিতে পারে, 5 গুণ দিতে পারে। সুতরাং তোমরা এইভাবে গাণিতিক উপায় এটিকে নির্ধারণ করে ভাষায় এখানে উত্তর লিখবে। যেমনটি আমি এখানে বললাম যে কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে তার গতিশক্তি পূর্বের গতিশক্তির 4 গুণ হবে। এবারে পরের যা কোশ্চেন আছে সেটা হলো, একটি ভারী ও একটি হালকা লরি বা ট্রাক সমবেগে চলছে, তার বেগ সমান, তারা কোনটি বেশি কার্য করতে পারে ব্যাখ্যা করো। একটি ভারী, একটি হালকা, তো কার্যের সূত্র কি?
কার্যের সূত্র ডাব্লিউ ইকুয়াল টু, এখানে যেহেতু গতিশীল ট্রাকের কথা বলা আছে, ডাব্লিউ ইকুয়াল টু কৃতকার্য ইকুয়াল টু গতিশক্তি। তো গতিশক্তি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। যেহেতু দুটি ট্রাকই সমবেগে চলছে মানে ভি সমান, তাহলে এখানে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ভ্যারিজাস, এটি দুটি ট্রাকের ক্ষেত্রে সমান মানে অপরিবর্তিত, হাফ একটি ধ্রুবক রাশি, সেক্ষেত্রে গতিশক্তি কার ভরের সমানুপাতিক হবে, অর্থাৎ গতিশক্তি ভরের সমানুপাতিক। সুতরাং যে ট্রাকের ভর বেশি তার গতিশক্তি বেশি, অর্থাৎ সেই ট্রাকটি, দুটি ট্রাকই সমবেগে চললেও যে ট্রাকের ভর বেশি সেই ট্রাকের গতিশক্তি বেশি, অর্থাৎ তার কার্য করার সামর্থ্য বা সে বেশি কার্য করবে। এই হলো এই প্রশ্নের ব্যাখ্যা। এবারে বলা আছে একটি ইঞ্জিনের ক্ষমতা 20 HP, এই কথাটির অর্থ কী? তো তোমরা এরকম ভাষায় লিখবে, একটি ইঞ্জিনের ক্ষমতা 20 HP, এরকম ইনভার্টেড দিয়ে লিখবে, বলতে বোঝায় যে ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 20 × 746 ওয়াট, বা এর গুণফল কত হবে? 14920 ওয়াট প্রতি সেকেন্ড বললে আমরা ওয়াট বলতে পারবো না, এত ওয়াট, অর্থাৎ প্রতি সেকেন্ডে, ওয়াট মানেই তো জুল পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে এত জুল হিসাবে কার্য করতে পারবে। তো স্টুডেন্টস, এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যা অর্থাৎ নিউমেরিক্যালস শুরু করার আগে তোমাদের যেরকমটি আমি করেছি তোমাদেরও সেটি করা উচিত। অর্থাৎ এই চ্যাপ্টারে কি কি সমীকরণ আমরা পেলাম বা গাণিতিক সমীকরণ পেলাম, সেগুলো এক জায়গায়, সূত্রগুলো বা সমীকরণগুলোকে এক জায়গায় লিখে নেওয়া দরকার। আমি সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তো আমরা এখানে প্রথমেই হচ্ছে কৃতকার্য নিয়ে আসে। কৃতকার্যের সূত্র কি? প্রযুক্ত বল ইন্টু সরণ, অর্থাৎ F × S, আর কৌণিক সরণের ক্ষেত্রে কি W = F/S cos θ। আমি যেরকম করেছি তোমরাও সেভাবে লিখে নেবে। ক্ষমতা ইকুয়াল টু কী ছিল? কৃতকার্য বাই সময়, অর্থাৎ P = W/T। তো এখান থেকে যদি তোমরা বজ্রগুণ করো আরেকটি সম্পর্ক হতে পারে W = PT, আর P = F × V হবে, একই কথা লেখা আছে। তোমরা এই সম্পর্কটি কিভাবে এলো F × V সেটি কিন্তু তোমরা একটু প্রমাণ করার চেষ্টা করবে। অর্থাৎ প্রযুক্ত বল ইন্টু বেগ, এই সমীকরণ হিসাবে প্রযুক্ত বল ইন্টু বেগ, আর এই সমীকরণ হিসাবে কৃতকার্য বাই সময়। আর স্থিতিশক্তির সমীকরণ কি? mgh, কোনটি কি সেটা তোমরা জানো, গতিশক্তি হাফ mv²। আর কোনো বস্তুর ভরবেগ যদি হয় p, বস্তুর ভর যদি হয় m এবং তার গতিশক্তি যদি হয় e, তাহলে p = √2me। এই সম্পর্কটিও কিভাবে আসলো আমি প্রমাণ দেখাচ্ছি এক্ষুনি। এই সম্পর্ক থেকে তোমরা পাবে E মানে গতিশক্তি = p²/2m, অর্থাৎ ভরবেগ আর ভর জানা থাকলে গতিশক্তি বের করা যায়। শুধু গতিশক্তির সমীকরণ E = হাফ mv², তা না, p²/2m, এটিও করা যায়। আর একটি কথা এখানে আমি তোমাদের বলেছি, সেটি হলো সংরক্ষী বলক্ষেত্রে যান্ত্রিক শক্তি মানে হচ্ছে মোট যান্ত্রিক শক্তি হচ্ছে স্থিতিশক্তি ও গতিশক্তির যোগফল। এটিকে অনেক সময় যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র বলা হয়। অর্থাৎ স্থিতিশক্তি আর গতিশক্তি মিলেই হয় যান্ত্রিক শক্তি। কখনো যদি স্থিতিশক্তি বৃদ্ধি পায় সেখানে গতিশক্তি কম হবে, আর গতিশক্তি বৃদ্ধি পেলে যান্ত্রিক শক্তি কম হবে।
যখন আমরা শুধু যান্ত্রিক শক্তি নিয়ে কথা বলবো কোনো নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে। তো এবার পি ইকুয়াল টু রুট ওভার 2m কী করে এলো আমি সেটি বোঝানোর চেষ্টা করি। ধরো একটি বস্তুর ভর m আর বেগ মানে গতিবেগ হচ্ছে v, তাহলে ভরবেগ পি মানে কিন্তু এখানে ভরবেগ, আর এটি আমি কিন্তু লক্ষ্য করবে আমি স্মল লেটার লিখছি, ভরবেগ ভর ও বেগের গুণফল, তার মানে mv। তাহলে তোমরা যদি এটিকে পি স্কোয়ার করো তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার আসবে। তো আবার পি স্কোয়ার বাদিকেই থাক, আমি এখানে 2 × 1/2 মানে কাটলে তো 1ই হবে, একটু হেল্প নিলাম, 2 × 1/2 এম ইন্টু এম ভি স্কোয়ার, এম স্কোয়ারকে দুটো ভাগে ভাগ করলাম। তারপর কি করলাম যে এই 2 আর এমকে আগে নিয়ে এলাম, হাফ আর এম ভি স্কোয়ারকে একসঙ্গে করলাম। বুঝতেই পেরেছো, হাফ এম ভি স্কোয়ার একসঙ্গে করা মানে এই অংশটি কি গতিশক্তির সমীকরণ হলো। তার মানে আমি কি পেলাম, এই হাফ আর এম ভি স্কোয়ারকে একসঙ্গে নিয়ে আমি যে গতিশক্তি পেলাম তাকে আমি ই দিয়ে লিখতে পারি। তাহলে কি পেলাম, পি স্কোয়ার ইকুয়াল টু 2me, অতএব পি ইকুয়াল টু কী হবে, রুট ওভার 2me। এভাবে সমীকরণটি উপস্থাপন বা ডিডাক্ট করা যায়। এখান থেকে তোমরা দেখো বলতে পারবে ই ইকুয়াল টু, ই যদি এদিকে রাখি 2m কোথায় যাবে নিচে, মানে পি স্কোয়ার বাই 2m, যে কথাটি আমি এই সম্পর্কের ক্ষেত্রে এখানে লিখে রেখেছি। তাহলে দুটি তোমরা বুঝলে। তাহলে এই সকল সমীকরণ মাথায় রাখলে তোমরা এবার গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারবে। আমরা কয়েকটা গাণিতিক সমস্যার আলোচনায় ঢুকছি। প্রথম যে গাণিতিক সমস্যা, এখানে টপিক নাম্বার 4 আছে আগের সঙ্গে সম্পর্ক রেখে। তো গাণিতিক সমস্যাটি হলো, এক ব্যক্তি 60 নিউটন বল প্রয়োগ করে একটি রোলারকে ঠেলে 30 মিটার দূরত্বে সরালো। ভূমির সঙ্গে রোলারের হাতলটি 60 ডিগ্রি কোণ করে থাকলে কৃতকার্যের মান কত? তো এখানে কৌণিক সরণের যে কৃতকার্য, অর্থাৎ সূত্র কী ছিল, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই সূত্র এখানে প্রযুক্ত হবে। এটি শুরু করার আগে দুটো কথা আমাকে বলতেই হবে, সেটি হলো যে খুব সহজ কার্যের পরিমাপ, ক্ষমতার পরিমাপ, গতিশক্তি স্থিতিশক্তি নির্ণয়ের খুব সহজ অঙ্কগুলো আমি এখানে আলোচনা করিনি, অর্থাৎ সহজ গাণিতিক সমস্যা এখানে আলোচনা করিনি, একটু আলাদা ধরনেরগুলো আলোচনা করছি, তাতে তোমাদের সুবিধা হবে। আর অঙ্ক করার নিয়ম বা এখানকার গাণিতিক সমস্যার সমাধানের মূল নিয়ম হচ্ছে, প্রথমে তোমরা দেখবে আমাদের কি বের করতে বলেছে, যে কৃতকার্য। তো এই ক্ষেত্রে কৃতকার্যের কী সমীকরণটি তোমাদের সামনে নিয়ে আসতে হবে, সেই কারণে আমি তোমাদের সমীকরণের লিস্ট করে দিলাম। সমীকরণ নিয়ে এসে দেখবে এর টপিকগুলো, যেগুলো যে রাশিগুলো সমীকরণের মধ্যে আছে সেগুলো আমরা পাচ্ছি কিনা। এফ প্রযুক্ত বল আছে 60 নিউটন, এস সরণ আছে 30 মিটার, থিটা 60 ডিগ্রি আছে। সুতরাং আমরা এই মানগুলো বসালেই অঙ্ক হয়ে যাবে, খুব কঠিন কিছু না। আরেকটি বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবে, ভৌতবিজ্ঞানের গাণিতিক সমস্যায় একক ফলো করতে হবে। আমার এখানে এককগুলো কি একই পদ্ধতিতে আসে না ভিন্ন পদ্ধতিতে? যদি একই পদ্ধতিতে থাকে তো সেটা মনে রাখবে যে কি পদ্ধতি। এখানে দেখতে পাচ্ছি এসআই পদ্ধতি, সুতরাং আমরা যে কৃতকার্যের উত্তর লিখব তারও এসআই পদ্ধতিতে তার একক লিখব, একক লিখতেই হবে 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, যদি ভিন্ন পদ্ধতিতে একক থাকে, এটি হয়তো এসআইতে এটি সিজিএসে, তাহলে তাদের দুটোকেই এসআইতে সাধারণত কনভার্ট করবে, বা চাইলে তোমরা সিজিএসও করতে পারো, তবে এসআইতে করাটাই ভালো। তাহলে পদ্ধতির মিশ্রণ থাকলে তাকে এক পদ্ধতিতে কনভার্ট করে উত্তর লেখার সময় সেই পদ্ধতি অনুযায়ী উত্তর লিখবে। এবার এই অঙ্কের আলোচনায় আসি। আমি এখানে লিখেছি যে আমরা জানি কৃতকার্য ইকুয়াল টু এফ ইন্টু এস কস থিটা। এক্ষেত্রে তো ডাব্লু কি আমাকে ডিফাইন করতে হবে, সমীকরণ লেখার সঙ্গে সঙ্গে তাকে বলে দিতে হবে কোন রাশিটি কাকে নির্দেশ করছে, অর্থাৎ আমরা টার্মগুলো ডিফাইন করব। ডাব্লু হচ্ছে কৃতকার্য, যা প্রশ্নবোধক চিহ্ন। এফ প্রশ্নবোধক কেন আমরা বের করব। এফ প্রযুক্ত বল কত আছে এখানে 60 নিউটন, এস সরণ কত আছে 30 মিটার, থিটা কত 60 ডিগ্রি। এবার সবই যখন পেলাম, সমীকরণে যদি মানগুলো বসাই, ডাব্লু ইকুয়াল টু এফ এস কস থিটা, 60 ইন্টু 30 ইন্টু কস 60 ভ্যালু হাফ, ক্লাস 10-এ গিয়ে পাবে কস 60 সাইন 60 কস 30 ট্যান 30, এগুলো সবগুলোর মান আছে তোমরা পাবে। এখন এটি মনে রাখো
তো হাফ এখানে কাটাকাটি করলে 900 জুল, তাহলে এক্ষেত্রে কৃতকার্য 900 জুল। জুল কেন? আমি বললাম যে এসআই পদ্ধতিতে যেহেতু একক আছে, উত্তর আমরা এসআই পদ্ধতিতে লিখব। এসআই পদ্ধতিতে কার্য ও শক্তির একক জুল। এবার পরের নিউমেরিক্যালসে আসছি। কোশ্চেন হলো 50 কেজি ভরের কোনো ব্যক্তি ভূমি থেকে 10 কেজি ভরের একটি বাক্স 15 মিটার উঁচুতে তুলে রাখলো, ওই ব্যক্তির কৃতকার্যের পরিমাণ কত? যখন কোনো বস্তুকে উপরে তুলে রাখা হয় তখন কৃতকার্য মানে বস্তুকে তোলার পর ওর মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হলো সেটিই হলো কৃতকার্যের পরিমাণ, কারণ কার্যের দ্বারা এই স্থিতিশক্তি লব্ধ হয়েছে। আর তোমরা তো জানো শক্তি আর কার্য একে অপরের রূপ, তাহলে এখানে কৃতকার্য মানে আমাকে স্থিতিশক্তি নির্ণয় করতে হবে। তো স্থিতিশক্তির অভিকর্ষীয় একক কি, সমীকরণ কি? mgh। আমি তাই লিখেছি এখানে কৃতকার্য ইকুয়াল টু স্থিতিশক্তি ইকুয়াল টু mgh। এম মানে বস্তুর ভর কত আছে, শুধু লোকটির ভর না, লোকটির সঙ্গে বাক্সটির ভর যুক্ত হবে 50 + 10 অর্থাৎ 60 কেজি। অভিকর্ষজ ত্বরণ এসআই পদ্ধতিতে যেহেতু কেজি আছে, এসআই পদ্ধতিতে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে উচ্চতা মানে 15 মিটার। তাহলে এটি যদি আমরা কৃতকার্যের সমীকরণে বসাই mgh, তো অবশ্যই জুল হবে, কারণ এটিতে এসআই পদ্ধতিতে লিখছি। তাহলে সেই মানগুলো বসানোর পর তোমরা গুণ করলে পাবে 8820 জুল। এই হলো তোমাদের এইভাবে অঙ্কগুলোকে করতে হবে। পদ্ধতি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আসি পরের সমস্যায়। এর পরের গাণিতিক সমস্যাটি বলছি। একটি ক্রেনের সাহায্যে 2000 কেজি ভরের একটি গাড়িকে 1 মিনিট সময়ে 15 মিটার উপরে তোলা হলো, ক্রেনের ক্ষমতা কত? তো ক্ষমতা, তাহলে ক্ষমতার সমীকরণ আগে লিখব P = W/T, অর্থাৎ আমাকে ক্ষমতা বের করতে গেলে কৃতকার্য আর সময় লাগবে। তো তাহলে আমাদের এখানকার যা শর্ত আছে সেখান থেকে কৃতকার্য আগে খুঁজতে হবে, আর সময় এখানে 1 মিনিট আছে, তারপরে আমরা ক্ষমতা বের করতে পারবো। কৃতকার্যের সমীকরণ কি? যেহেতু বস্তুটিকে উপরে তুলে রাখা হয়েছে গাড়িটিকে, তো তোমরা তো জানোই যে কোনো বস্তুকে উপরে তুললে কৃতকার্য ইকুয়াল টু স্থিতিশক্তি। আমি তাই লিখেছি এক্ষেত্রে কৃতকার্য ইকুয়াল টু স্থিতিশক্তি ইকুয়াল টু mgh। এম মানে গাড়িটির ভর 2000 কেজি, জি মানে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ মানে 15 মিটার উচ্চতায় রাখা হয়েছে। তাহলে W = mgh সমীকরণে যদি বসাই তাহলে W এর মান আসবে আমার কত, 2000 × 9.8 × 15 জুল, অর্থাৎ এত জুল। তো এবার ক্ষমতা চেয়েছে, ক্ষমতা ইকুয়াল টু W/T। W মানে এত জুল, টি মানে 1 মিনিট, তাকে সেকেন্ডে করতে হবে কারণ সিজিএস এসআই পদ্ধতিতে সময়ের একক সেকেন্ড, তাই 60 লিখলাম। তাহলে উপরে জুল নিচে সেকেন্ড, জুল পার সেকেন্ডকে কিসে বলা হয়? ওয়াটে, তাই ক্ষমতাটিকে আমরা লিখেছি ওয়াট, অর্থাৎ এটিকে ক্যালকুলেশন করলে 4900 ওয়াট। অনুরূপ একটি অঙ্ক আমি এখানে লিখে রেখেছি, করিনি, তোমরা একটুখানি নিজেরা পারবে আশা করি। কোশ্চেনটি দেখে নাও ভালো করে। বলা আছে 60 কেজি ভরের এক ব্যক্তি 10 কেজি ভরের একটি বাক্সকে 2 মিনিটে 10 মিটার উপরে তুলল। এখানে কিন্তু মোট ভর 60 + 10 অর্থাৎ 70 হবে, শুধু এইটুকু পার্থক্য। এখানে ভর বলে শুধু ব্যক্তির ভর না, সঙ্গে বাক্সের ভর জুড়ে দিতে হবে। আর সময় তো 2 মিনিট, আগের বার ছিল 1 মিনিট। আর উচ্চতা এখানে 10 মিটার, তাহলে আগে কৃতকার্য করবে, তারপরে ওই ব্যক্তির কৃতকার্য বের করলে তারপরে তার ক্ষমতা বের করবে। দুটি উত্তর আমি দিয়ে রেখেছি, তাহলে তোমরা কৃতকার্য W, ক্ষমতা P বের করবে। এবারে পরের গাণিতিক সমস্যায় এলাম। সেটি হলো 10 মিটার উঁচু থেকে অবাধে পতনশীল 10 কেজি ভরের বস্তুর ভূমিতে আঘাত করার মুহূর্তে গতিশক্তি কত হবে? ভূমিতে আঘাত করার মুহূর্তে এখানে গতিশক্তি মানে 10 মিটার উঁচুতে বস্তুটি যখন ছিল তখন যে স্থিতিশক্তি ছিল, সর্বোচ্চ স্থিতিশক্তি, সেটি ভূমি স্পর্শ করার মুহূর্তে সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তরিত হবে। তার মানে আমি 10 মিটার উঁচুতে যে স্থিতিশক্তি যে ছিল সেটি যদি বের করতে পারি তাহলে সেটিই হবে আমাদের এখানকার গতিশক্তি হিসাবে উত্তর। তো 10 মিটার উঁচুতে অবস্থানকালে বস্তুটির স্থিতিশক্তি পরিমাণ mgh। এম মানে 10 কেজি, কোশ্চেনে দেখো এ মানে 10 কেজি, জি মানে 9.8 জানোই তোমরা, আর এইচ মানে 10 মিটার। এখানে পাশে সংক্ষেপে সেগুলো আমি লিখেছি, তোমরা একটু লিখবে ডিটেলসে। তাহলে আমার আসলো কত, 980 জুল। তো এই স্থিতিশক্তি কী হবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে, তাই লিখেছি এখানে ভূমিতে আঘাত করার মুহূর্তে
বস্তুটির গতিশক্তি ইকুয়াল টু 10 মিটার উঁচুতে অবস্থানকালের স্থিতিশক্তি অর্থাৎ 980 জুল। এবার একটি অন্যরকম সমস্যা। 2 কেজি ভরের একটি গতিশীল বস্তুর গতিশক্তি 16 জুল। দেখো ওখানে ভর এবং গতিশক্তি আছে, সুতরাং আমরা এই সূত্র ব্যবহার করব যে ভরবেগ, আমার বলছে ভরবেগ নির্ণয় করো। ভরবেগের সূত্র √2mE। তো এখানে পি কিন্তু স্মল লেটারের পি মানে ভরবেগ ইকুয়াল টু আমাদের প্রশ্নবোধক চিহ্ন, মানে আমাদের বের করতে হবে। তো এম মানে বস্তুর ভর আছে কত, 2 কেজি, আর ই মানে গতিশক্তি আছে 16 জুল। এটিও এসআই। তো ভরবেগ পি ইকুয়াল টু √2mE। তো এটির বর্গমূল করলে তো 8 হয়। আর যেহেতু ভরবেগ বের করতে বলছে তাই ভরবেগের একক কি, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। তোমরা এখানে ভাষায় লিখলেই ভালো হবে, অতএব একটু নিচে ভাষায় লিখে দিলে ভালো হবে। অতএব নির্ণেয় ভরবেগ ইকুয়াল টু 8 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সবসময় উত্তরকে হাইলাইট করবে, প্রত্যেকটি উত্তরে দেখো আমি হাইলাইট করেছি। অন্য কালারের পেন ইউজ করে পরীক্ষার হলে উত্তর হাইলাইট করবে। এখানে হাইলাইট করার জন্য তোমরা গ্রিন পেন ইউজ করতে পারো, আর কোনো কাজেই গ্রিন পেন পারবে না, লাল তো কোনো মতেই সম্ভব না। অথবা তোমরা ব্লুতে উত্তর লেখো, ব্ল্যাকে হাইলাইট করো, এই অভ্যাস রাখবে। একটি পাম্প, পরের সমস্যা দেখো, একটি পাম্প প্রতি মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে পারে। পাম্পটির ক্ষমতা কত? ক্ষমতা মানে কৃতকার্যবাহী সময়, আর এখানে কৃতকার্য মানে জল যে উপরে তুলল সেই স্থিতিশক্তি। তো 90 লিটারকে আমি কিলোগ্রামে পরিণত করলে 1 লিটার জলের ভর হচ্ছে 1 কিলোগ্রাম, তাহলে 90 লিটারের ভর 90 × 1 কেজি ইকুয়াল টু 90 কেজি। তাহলে পাম্প দ্বারা কৃতকার্য W ইকুয়াল টু mgh, যেহেতু উপরে তোলা হয়েছে। এম মানে কত, 90 এক্ষুনি বের করলাম। জি মানে 9.8। এইচ মানে এখানে আমরা কত মিটার উপরে তুলেছি, 20 মিটার, তাহলে আমার 17640। এটি প্রতি মিনিটে তোলা হয়েছে, মানে টাইম কত হচ্ছে, তাহলে ক্ষমতা মানে W/T। তা W তো এই মানটি বসালাম, টাইম T 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে জুল পার সেকেন্ড মানে কি লিখবো আমরা, ওয়াট, অর্থাৎ 294 ওয়াট। সেম একটি অঙ্ক কিন্তু একটু ক্রিটিক্যাল আছে। কীরকম? একটি পাম্প প্রতি মিনিটে 54 লিটার জল 100 মিটার উঁচুতে তুলতে পারে। আগের মতো অংশ হলো, কিন্তু পাম্পের ক্ষমতার 80% জল তোলার কাজে খরচ হয়। পাম্পের যে মূল ক্ষমতা তার মাত্র 80% এই কাজে ব্যবহৃত হয়, তাহলে পাম্পের মূল ক্ষমতা কত? তো আগে আমরা এখানে ক্ষমতা দেখি, এখানে কতটুকু ক্ষমতা আমাদের কাজে লেগেছে। জলের ভর 54 লিটার মানে 54 × 1 কেজি মানে 54 কেজি, আগের মতো করলাম। তাহলে পাম্প দ্বারা কৃতকার্য মানে জল তোলার কাজ যেটা হলো, তা সেটা কি mgh। এম মানে 54, জি, এইচ মানে 100 মিটার উপরে তোলা হয়েছে। প্রশ্নে দেখো এখানে দেওয়া আছে 100 মিটার, তাহলে 92920 জুল কার্য হলো। তাহলে জল তোলার কাজে পাম্পের ব্যবহৃত ক্ষমতা P ইকুয়াল টু W/T। W তো আমার এই জুল, টি মানে হচ্ছে 1 মিনিটে মানে 60 সেকেন্ড, তাই এখানে লিখে দিয়েছি 60 বসালাম, তার মানে এত ওয়াট। এই ওয়াট পাম্প তার এত ওয়াট জল তোলার কাজে ব্যবহৃত হয়। আবার প্রশ্নে বলা আছে পাম্প যে ওয়াটটি জল তোলার কাজে ব্যবহৃত হয় তা তার মূল ওয়াটের মানে ক্ষমতার 80%। তাহলে মূল ক্ষমতা যদি আমি এক্স ওয়াট ধরি, তাহলে এক্স ওয়াটের 80% ইকুয়াল টু আমার এই সংখ্যাটি আসবে 882 ওয়াট। তাই এখান থেকে এক্সের মান এটা এইদিকে উল্টে যাবে, তাহলে 1102.5। তাহলে পাম্পের মূল ক্ষমতা আমরা কত পেলাম, 1102.5 ওয়াট। পরের সমস্যায় আসছি। পরবর্তী গাণিতিক সমস্যা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি বলছি একটি পাম্পের ক্ষমতা 1 কিলোওয়াট। এই পাম্পের সাহায্যে 10 মিটার উপরে থাকা 1000 লিটারের একটি ট্যাঙ্ক ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আগের অঙ্কের মতোই, সেখানে সময় দেওয়া ছিল, পাম্পের ক্ষমতা ছিল না। এখানে পাম্পের ক্ষমতা আছে, সময় দেওয়া নেই, তাই সময়কে আমরা এক্স ধরে নেব। তো আমি শুরুতেই লিখেছি, ধরি ট্যাঙ্কটি ভর্তি করতে, ট্যাঙ্কটি মানে 1000 লিটার জল তুলতে সময় লাগবে 1 সেকেন্ড। সেকেন্ড দিয়ে করছি কারণ আমার অঙ্ক করতে সুবিধা হবে। তো এক্ষেত্রে কৃতকার্য মানে স্থিতিশক্তি mgh। তো স্থিতিশক্তির মান কি,
mgh, m মানে 1000 লিটার জল তুলতে হবে, 1000 লিটার মানে 1000 কেজি, সেটা একটু কনভার্ট করে দেখিয়েছি আমি এখানে পাশে, তোমরা একটু করবে। এই 1000 লিটারকে কেজিতে করেছি। জি মানে 9.8, এইচ মানে 10 মিটার, তাহলে আমার 98000 জুল আসলো। তাহলে পাম্পের ক্ষমতা সূত্র কি? ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লু বাই টি, ডাব্লু এটি, আর টি মানে এক্স সেকেন্ড, এই হলো আমাদের ক্ষমতা। কিন্তু পাম্পের ক্ষমতা বলা আছে 1 কিলোওয়াট, তাকে একটু ওয়াটে কনভার্ট করে নিলাম। নিয়ে তাহলে প্রশ্ন অনুসারে আমরা যে ক্ষমতা বের করলাম সেটি কত? 1000 ওয়াট। তাই লিখেছি 98000 বাই এক্স, এই ক্ষমতা ইকুয়াল টু 1000। এখান থেকে এক্সের মান পেলাম কি? 98। এক্স আমরা কাকে ধরেছি? কতটা সময় লাগবে তা ধরেছি। তাহলে সময় আমরা পেলাম কত? 98 সেকেন্ড। 98 সেকেন্ড রাখাটা ঠিক না, এটি কিন্তু মিনিট সেকেন্ড করা যাচ্ছে, তাই করে দিলাম 1 মিনিট 38 সেকেন্ড। এবারে আসি 13 নাম্বারে। 13 মানে আমাদের সমস্যার দিক থেকে 13 নাম্বার। 100 গ্রাম ভরের একটি গতিশীল বস্তুর রৈখিক ভরবেগ 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এটি সম্পূর্ণ সিজিএসে আছে। বস্তুটির গতিশক্তি কত? তো ভরবেগের সঙ্গে গতিশক্তির সমীকরণ হচ্ছে পি ইকুয়াল টু রুট ওভার এম ই। এখানে এম কি, পি কি, ই কি বলে দিতে হবে, সেটা তো জানোই। তো এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু 2m হবে, এখান থেকে ই ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m হবে। আমি এটি কীভাবে এলো সেটা একটু আগে আলোচনাও করেছি। তো শুধু সরাসরি এখানে মান বসাবো। পি মানে ভরবেগ, তো পি স্কোয়ার আছে, আমাদের ভরবেগ আছে 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, তাই 1000 ইন্টু 1000, যেহেতু পি স্কোয়ার আছে, 2 ইন্টু এম মানে 2 ইন্টু ভর, এত আর্ক, কারণ গতিশক্তির সিজিএসে একক কি? আর্ক, 5000 আর্ক। এই সমস্যাটি তোমরা একটু অন্যভাবে করতে পারো। ভরবেগ দেওয়া আছে 1000 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, তা ভরবেগকে কী বলে? এমভি। তার মধ্যে এম মানে ভর আছে 100, তো 100 ভি ইকুয়াল টু 1000। এখানে কাটলে দেখো ভি ইকুয়াল টু কী আসলো? 10, অর্থাৎ তোমরা বেগ বা গতিবেগ পেলে 10 সেন্টিমিটার পার সেকেন্ড। তো এবার গতিশক্তির সূত্র কি? হাফ এম ভি স্কোয়ার। এম মানে কত? 100, ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার, 10 ইন্টু 10। দেখো এক্ষেত্রেও ক্যালকুলেট করলে একই উত্তর আসছে। তাহলে যে পদ্ধতি যার ভালো লাগবে সে সেই পদ্ধতিতেই করবে। এই সূত্রটি যাতে ব্যবহার হয় তার জন্য আমি এভাবেও করে দিয়েছি। পরের সমস্যাটি দেখো, একটি বস্তুর ভর, একটি বস্তুর ভর 20 গ্রাম, তার বেগ 10 মিটার পার সেকেন্ড। ভর আছে গ্রামে সিজিএসে, বেগ কিন্তু দেওয়া আছে এসআইতে। অপর একটি বস্তুর ভর 40 গ্রাম, বেগ 5 মিটার পার সেকেন্ড। এই দুটোরই গতিশক্তির তুলনা করো। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি যদি E1 লিখি, হাফ M1 V1 স্কোয়ার। M1 মানে 20 গ্রাম ছিল, তাকে কিলোগ্রাম করলে 1000 দিয়ে ডিভাইড করব। ভি স্কোয়ার মানে 10 ইন্টু 10, কারণ ভি তো 10 ছিল, 10 স্কোয়ার মানে 10 ইন্টু 10। এটা ক্যালকুলেট করে দেখলাম 1 জুল আসে। আর দ্বিতীয় বস্তুর গতিশক্তি করতে গিয়ে দেখলাম হাফ M2 V2 স্কোয়ার। M2 মানে 40 গ্রাম ছিল, তাই কিলোগ্রাম করেছি 1000 দিয়ে ডিভাইড করে। ভি মানে ছিল, V2 মানে ছিল 5, তাহলে 5 স্কোয়ার, 5 ইন্টু 5 জুল। এটা ক্যালকুলেট করে দেখবে তোমরা, ক্লিনভাবে করে দেখবে, হাফ জুল আসবে। তাহলে দ্বিতীয় বস্তুর গতিশক্তি হাফ জুল, প্রথম বস্তুর গতিশক্তি 1 জুল, অর্থাৎ প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় কি? দ্বিগুণ। সেটাকে গাণিতিক উপায়ে কীভাবে প্রমাণ করা যায় এটিও শিখে রাখো। E2কে যদি আমি 2 দিয়ে ইন্টু করি, তাহলে 2 ইন্টু হাফ জুল, 2 ইন্টু হাফকে গুণ করলে 1 জুল। 1 জুল কোন বস্তুর গতিশক্তি ছিল? প্রথম বস্তুর গতিশক্তি ছিল E1 ছিল 1 জুল, তাই এখানে E1 লিখলাম। তার মানে আমি ঘুরিয়ে লিখলে E1 ইকুয়াল টু কী পেলাম? 2 E2 পেলাম, অর্থাৎ প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তির কত গুণ? দ্বিগুণ। প্রথম বস্তুর গতিশক্তি দ্বিতীয় বস্তুর গতিশক্তির দ্বিগুণ। এই হলো এখানকার গতিশক্তির তুলনা। পরের সমস্যাটি, 15 মিটার পার সেকেন্ড গতিবেগে ছুটে আসা একটি টেনিস বলকে র্যাকেটের সাহায্যে 20 মিটার পার সেকেন্ড বেগে ফেরত পাঠানো হলো। আসার সময় বেগ ছিল 15 মিটার পার সেকেন্ড, ফেরার সময় বেগ হলো কত? 20 মিটার পার সেকেন্ড। এই দুটো গতিবেগের অভিমুখ কিন্তু বিপরীতধর্মী। বলটির গতিশক্তির পরিবর্তন যদি 8.75 জুল হয়, কারণ গতিশক্তি তো পরিবর্তন হবে, আসলো এক বেগে, ফেরত গেলো আর এক বেগে, তাহলে বলটির ভরবেগের পরিবর্তন কত? এখানে ভরের কোনো পরিবর্তন নেই, একটি বল নিয়েই কথা বলা হচ্ছে, তাই সেই একটি বলের, টেনিস বলের ভর ধরলাম m কেজি। যেহেতু সমস্ত টপিকগুলো এসআইতে আছে, আমি কেজি ধরলাম।
তো প্রথম ক্ষেত্রে বলের বেগ v1 = 15 মিটার পার সেকেন্ড, দ্বিতীয় ক্ষেত্রে বেগ লিখলাম। প্রথম ক্ষেত্রে গতিশক্তি তাকে যদি e1 নাম দেই তাহলে হাফ এম v1 স্কোয়ার, দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি যদি e2 নাম দেই হাফ এম v2 স্কোয়ার। তো বলছে গতিশক্তির পার্থক্য হয়ে গেল 8.75 জুল। তার মানে e2 মাইনাস e1, যেহেতু এই গতিশক্তিটি পরিমাণে বেশি এটি আগে লিখব, e2 মাইনাস e1 = 8.75 জুল। e2 মানে এই মান, আর e2 মানে এই মান, আর e1 মানে আমি উপরের মানটি লিখলাম। তো এখানে v এর জায়গায় 20 স্কোয়ার লিখেছি। তোমরা তো দেখেছো দ্বিতীয় বস্তুর বেগ 20, প্রথম বস্তুর বেগ 15। এখান থেকে হাফ এম যদি আমি কমন নেই, 20 স্কোয়ার মানে 400, 15 স্কোয়ার মানে 225, মাইনাস করলে 175। এখান থেকে এম মানে বস্তুর ভর আমরা বের করতে পারছি, 2 ইন্টু এটা হবে তাই লিখেছি, আর 175 নিচে আসবে। ক্যালকুলেট করলে দেখবে তোমাদের 1/10 আসবে। তোমরা দশমিক তুলে কাটাকুটি করবে, অর্থাৎ 0.1। তাহলে বস্তুর ভর 0.1 কেজি পেলাম। এবার বস্তুর ভরবেগের পরিবর্তন প্রশ্ন করেছে। ভরবেগের পরিবর্তন mv2 মাইনাস mv1, কিন্তু v1কে ঋণাত্মক দিয়েছি কেন? দুটি গতিবেগের অভিমুখ বিপরীতধর্মী। তোমরা তো শুনে থাকবে বিপরীতধর্মী দুটি রাশিকে, একই রাশি যদি বিপরীতধর্মী হয় একটি আরেকটি ঋণাত্মক হয়, তাই এখানে মাইনাস v1 দিয়েছি। v1 ইন্টু v1, মাইনাস মাইনাস কী হলো প্লাস, তাহলে m কমন নিলে v2 প্লাস v1। m মানে 0.1, একটু আগে আমরা বের করেছি, আর v2 হচ্ছে 20, এটা 15, 35কে 0.1 দিয়ে গুণ করলে 3.5। আর ভরবেগের একক আমাদের অবশ্যই লিখতে হবে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। সর্বশেষ গাণিতিক সমস্যা, বাধাহীনভাবে 100 গ্রাম ভরের একটি বস্তু কোনো উঁচু স্থান থেকে পড়তে থাকলে পতন আরম্ভের 5 সেকেন্ড পরে ওর মধ্যে গতিশক্তি কত হবে? কারণ প্রথম যখন বস্তুটিকে ছেড়ে দেওয়া হয় তখন তার কোনো বেগ ছিল না, বেগ শূন্য, অর্থাৎ সেখানে শুধু স্থিতিশক্তি থাকবে। 5 সেকেন্ড পর সে একটি গতিবেগ প্রাপ্ত হবে, সেই গতিবেগের জন্যই তার মধ্যে গতিশক্তি থাকবে। তাহলে 5 সেকেন্ড পর আমার গতিবেগ যদি আমার ভি ধরি, ভি মিটার পার সেকেন্ড, তাহলে ভি = u + gt। এই সমীকরণটি তোমরা নিশ্চয়ই জানো, আগে হয়েছিল। ইউ মানে প্রাথমিক বেগ 0, যেহেতু স্থির অবস্থা থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়া হয়। এখানে জি মানে ত্বরণ বা অ্যাক্সেলারেশন, অভিকর্ষজ ত্বরণকেই মিন করে, তাই 9.8, টি মানে 5 সেকেন্ড, টি মানে সময় 5 সেকেন্ড, গুণ করে 49 পেলাম। তাহলে ভি পেয়ে গেলাম। তাহলে 5 সেকেন্ড পর বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার। এম মানে তো 100 গ্রাম বলা আছে, তো 100 গ্রামকে কিলোগ্রাম করলে 1000 দিয়ে তো ডিভাইড করতেই হবে, আর ভি স্কোয়ার মানে 49 যে এলো তার স্কোয়ার। তো এখানে ক্যালকুলেট করে দেখো 120.05 জুল। 20 আসবে নিচে কাটাকাটির পর, সে 20 দিয়ে ডিভাইড করলে 120.05 জুল। তো একটি কথা মনে রাখবে যে আমি যে পদ্ধতিতে অঙ্কগুলো আলোচনা করলাম, লেখার পদ্ধতি, যেভাবে অঙ্ক ধরতে হয় সমস্যা, এভাবে তোমাদের কাছে তো বিভিন্ন ধরনের বই আছে, তার যেগুলো উদাহরণে করা আছে সেগুলো অবশ্যই দেখবে, উদাহরণকে অবহেলা করবে না, এবং অনুশীলনী যেগুলো অঙ্ক আছে সেগুলো করার চেষ্টা করবে। সমস্যা থাকলে তোমরা আমার চ্যানেলের কমেন্ট বক্সে লিখবে। আমি তাপের চ্যাপ্টারের এই ধরনের ক্রিটিক্যাল কোশ্চেনে আলোচনা এবং গাণিতিক সমস্যা নিয়ে দ্রুত ভিডিও পোস্ট করব, সেখানে তোমাদের এইরকম সমস্যা থাকলে আলোচনা করে দেব। থ্যাংক ইউ, আপাতত এই পর্যন্ত।